শৃঙ্খলা কঠোরভাবে দমনের ঘোষণা। ভোলার মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধার ঘটনায় জড়িত সন্দেহে অর্থ সহায়তাকারী ফয়সাল ও সাইফুদ্দিন গাজীপুর থেকে গ্রেপ্তার। যুদ্ধাপরাধীদের বিচারে অভিযোগ তদন্তে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হবে, ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার চিন্তা সরকারের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এনটিভির সন্ধ্যার খবরে। আমি রুমানা ইয়াসমিন চৌধুরী। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। পর্যাপ্ত টাকার যোগান না থাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়াতে গঠিত কমিশনের রিপোর্ট একবারে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তবে শুধু টাকার সংকটই নয়, মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতেও ধাপে ধাপে পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে চায় সরকার। যদিও কমিশনের রিপোর্ট এখনো পেশ করা হয়নি সরকারের কাছে। আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী। জুলফিকার আলীর রিপোর্ট। জাতীয় পে কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়াতে স্বাধীনতার পর ৩৮ বছরে বাস্তবায়ন করা হয়েছে এরকম ৬ কমিশনের রিপোর্ট। এই হিসেবে গড়ে সোয়া ৬ বছর পর পর বেতন ভাতা বেড়েছে সরকারি চাকরিজীবীদের। জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ায় গেল আগস্টের শেষে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠন করা হয় ৭ম পে কমিশন। অবশ্য এই কমিশনের রিপোর্ট এখনো চূড়ান্ত না হলেও অর্থমন্ত্রী জানিয়েছেন তাদের সুপারিশ একবারে বাস্তবায়ন করা সম্ভব হবে না। কোনোদিনই পে কমিশনের রিকমেন্ডেশন একবারে হয় না, গ্রাজুয়েটেড স্কেল লাগে। ইটস এ হিউজ বিল, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন এত বড় বিলে একসঙ্গে কোনোদিনই হয় না। এটা বোধহয় আমার মনে হয় আমার জীবনে আমি দেখেছি লাস্ট ইট ওয়াজ ডান ইন 1963-64 বাই পাকিস্তান। একটা বড় ধরনের ইনক্রিজ হয়েছিল একসঙ্গে, অ্যান্ড দ্য রিজন ওয়াজ ভেরি সিম্পল, দ্যাট বিটুইন 1949 and 63 নাথিং হ্যাপেন্ড। সরকারের রাজস্ব বাজেটের একটি বড় অংশই জুড়ে থাকে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা আর পেনশন। চলতি বাজেটে যে ৭২,৫৮৪ কোটি টাকা রাজস্ব ব্যয়ের কথা বলা হয়েছে, তার ১৫,৬৭৮ কোটি টাকা যাবে শুধু বেতন ভাতায়। এর সাথে অবসরে যাওয়াদের পেনশন বাবদ সরকারকে দিতে হচ্ছে আরও প্রায় ৩,৮০০ কোটি টাকা। সব মিলিয়ে সরকারকে এবার এই দুটি খাতেই ব্যয় করতে হবে রাজস্ব বাজেটের শতকরা প্রায় ২৭% অর্থ। আর নতুন বেতন কাঠামো ঘোষণার পর এই ব্যয় কোথায় গিয়ে উঠবে তা এখনো পরিষ্কার নয়। তারপরও অর্থমন্ত্রীর আশঙ্কা তখন হঠাৎ করেই বেড়ে যাবে টাকার যোগান। ইউ ইনক্রিজ 1%, 2% করলেও তো কত বেড়ে যায়। এটাও মনে রাখবেন, তাদের যখন নিযুক্তি হয় তখন there was a huge price increase in the country. Right now there is a huge price reduction in the country, so that also should be borne in mind. এদিকে খোঁজ নিয়ে জানা গেছে এ মাসের ১৫ তারিখের পর যে কোনো দিনই পে কমিশনের রিপোর্ট পেশ করা হবে সরকারের কাছে। জুলফিকার আলী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুল মজিদকে ওএসডি করা হয়েছে, আর গৃহায়ন ও গণপূর্ত সচিব ডক্টর নাসির উদ্দিনকে এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আজ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু রদবদল করা হয়েছে। সন্ধ্যায় সংস্থাপন মন্ত্রণালয় এ আদেশ জারি করে। বিসিআইসি চেয়ারম্যান মাহবুবুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত সচিব করা হয়েছে। ওএসডি অতিরিক্ত সচিব আবুল কাশেমকে বিসিআইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পিএসসি সচিব হেদায়েতুল আল মামুনকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। ওএসডি অতিরিক্ত সচিব আসলাম ইকবালকে পিএসসি সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অপূর্ব কুমার বিশ্বাসকে ওএসডি করা হয়েছে। ওএসডি অতিরিক্ত সচিব তরিকুল ইসলামকে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদকে ওএসডি করা হয়েছে। সাংগঠনিক নেত্রী পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়েছে ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাঁর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে। বিকেলে সংবাদ সম্মেলনে একই আহ্বান জানিয়ে শিক্ষাঙ্গনে বিচ্ছিন্ন ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকলে কঠোরভাবে দমনের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ সভাপতি। রিপোর্ট করছেন আহমেদ বিপুল।
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি শীর্ষ নেতৃত্বের প্রতি অনাস্থা এনে রোববার রাতে ছাত্রলীগের শতাধিক নেতা পদত্যাগ করায় সোমবার দিনভর এটি ছিল আলোচনায়। এমন পরিস্থিতিতে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সম্প্রতি কিছু বিচ্ছিন্ন ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটার পর আমরা তাৎক্ষণিকভাবে প্রথমত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটি স্থগিত ঘোষণা করেছিলাম এবং পরবর্তীতে সেই কমিটি আমরা বিলুপ্ত ঘোষণা করেছি। বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি নেই এবং কোনো কার্যক্রম নেই। সুতরাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনার সাথে বাংলাদেশ ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, এসব ঘটনায় সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও কিছু কিছু সংবাদ মাধ্যম ছাত্রলীগকে জড়িয়ে সংবাদ পরিবেশন করছে, এটাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। যদি কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যদি কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটায় আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান করছি, অবশ্যই যেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাংগঠনিক নেত্রীর পদ থেকে প্রধানমন্ত্রীর সরে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে মানববন্ধন করে। মানববন্ধনে নেতারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে আমরণ অনশনেরও ঘোষণা দেন। আহমেদ পিপুল, এনটিভি নিউজ, ঢাকা। আপিল বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কিছু দলিল সংগ্রহ করতে না পারায় বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি শুরু হচ্ছে না বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি। আর আইনমন্ত্রী বলেছেন, সবকিছু ঠিক থাকলে অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতিকে আপিল শুনানির জন্য বলতে পারেন, অথবা প্রধান বিচারপতি নিজেও উদ্যোগ নিতে পারেন। মুস্তফা খন্দকারের রিপোর্ট। বিচারক সংকট, বিচারকদের বিব্রত বোধ করা আর রাজনৈতিক সরকারগুলোর আন্তরিকতার অভাব, মূলত এই তিনটি কারণে ৮ বছরেও নিষ্পত্তি হয়নি বঙ্গবন্ধু হত্যা মামলার। আপিল বিভাগে নতুন করে 2 বিচারপতি নিয়োগ দেয় বিচারক সংকট কাটলেও এখন দেখা দিয়েছে নতুন জটিলতা। এই মামলার অন্যতম সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, তিনি এখনো কিছু দলিলপত্র সংগ্রহ করতে পারেননি বলে মামলার শুনানি শুরুর জন্য আবেদন করতে পারছেন না। আমার একটা কনসাইজ স্টেটমেন্ট দিতে হবে। আমি এখনো কনসাইজ স্টেটমেন্ট দেই নাই, তার কারণ হচ্ছে যে আমি একটা কিছু ডকুমেন্টের জন্য অপেক্ষা করছি। আমি এখনো বলতে পারছি না আমি এই ডকুমেন্টগুলি কবে পাবো, কিন্তু আমি এই ডকুমেন্টগুলি যাতে তাড়াতাড়ি পেতে পারি সেরকম যত রকম চেষ্টা আছে সেগুলি চালিয়ে যাচ্ছি। অন্যদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 2 বিচারপতি নিয়োগ পাওয়ার পর অন্য কোনো কারণ না থাকলে শুনানি শুরু করতে আর কোনো বাধা নেই। যদি দেখা যায় যে কেসটা শুনানির জন্য প্রস্তুত সর্বদিক দিয়ে, তাহলে মাননীয় প্রধান বিচারপতিও বেঞ্চ কনস্টিটিউট করে শুনানির ব্যবস্থা করতে পারে এবং কনস্টিটিউট করার পরেই বোঝা যাবে যে কোনো মাননীয় বিচারপতি বিব্রত বোধ করছেন কিনা, অতীতে যেমন করে আসছে। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর 1998 সালের 8ই নভেম্বর 19 আসামির মধ্যে 15 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2001 সালে উচ্চ আদালত 12 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে, খালাস দেয় বাকি 3 জনকে। বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত 12 আসামির 6 জন এখনো পলাতক। এদের মধ্যে আব্দুর রশিদ লিবিয়ায়, শরীফুল হক ডালিম পাকিস্তানে, রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে, HMB নূর চৌধুরী কোথায় আছেন কেউ জানে না। আর মাজেদ ও মুসলিম উদ্দিন পালিয়ে আছে ভারতে। অপর আসামি আজিজ পাশা 2002 সালে জিম্বাবুয়েতে মারা গেছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে কারাগারে আছেন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ ও বজলুল হুদা। মুস্তফা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার এবং ইন্ডিয়ার চেম্বার অব কমার্সের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভাপতি সঞ্জয় বুদ্ধের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে ভারতীয় ব্যবসায়ীরা দুদেশের বাণিজ্যে ভারসাম্য আনতে এদেশে বড় ধরনের বিনিয়োগে তাদের আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। পরে ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে। এ সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও দুদেশের নৌ সীমানা নিয়ে আলোচনা করেন।
ঘটনার ১৩ দিন পর ভোলার বোরহানউদ্দিন মাদ্রাসা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঘটনায় গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ফয়সাল মোস্তফা এবং মামলার আসামি ম্যানেজার সাইফুদ্দিন বাদুলকে গ্রেফতার করেছে র্যাব। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাজীপুরের